জনিপিট আছে। হ্যাঁ জনিপিট, একদমই ন্যাচারাল জনি এটি। এই পাথরটা তো দারুণ দাঁড়িয়ে আছে, একদম ব্যালেন্স করে। এই যে জনিপিটটা ফটো তুললি তাহলে আমার তো কাম যাচ্ছে। ওই তালগাছের গোড়ায় রয়েছে মামা ভাগ্নে পাহাড়। চলে এসছি আমরা। পাহাড়টার নাম হচ্ছে আমার কালা পাহাড়। কালা পাহাড়। প্রেম এমন জায়গা জেগেছে, পাথরে লিখে রাখবেন। পাথরে লিখলে কোনোদিনও প্রেম থাকে নাকি, হৃদয়ে লিখতে হবে। 80 ডিগ্রি টেম্পারেচারের, মানে উনুনে ফোটার মতো টকবক করে ফুটছে এই জল। খাওয়া যাবে? খাবার জল, এটা হজমের কাজ করে। সতীপীঠের অন্যতম একটি পীঠ। নমো সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভে গৌরী নারায়ণী নমস্তে। বিপদসংকুল জায়গা। আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আছি দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড়ে, আর আজকের ভিডিও তৈরি হবে এই মামা ভাগ্নে পাহাড়, তার সঙ্গে সতীপীঠের অন্যতম পীঠ বক্রেশ্বর, এবং তার সঙ্গে কুণ্ডগুলোও দেখাবো। বক্রেশ্বর কিংবা মামা ভাগ্নে যেতে হলে হাওড়া থেকে ট্রেনে করে দুবরাজপুর যেতে হবে। হুল এক্সপ্রেস এবং মৌরাক্ষী এই দুটি ট্রেন দুবরাজপুর যায়, কিন্তু হুল এক্সপ্রেসে যাওয়া সবচেয়ে ভালো হবে, যেটি সকাল 6টা 45-এ হাওড়া ছেড়ে 10টা 27-এ দুবরাজপুর পৌঁছায়, যার ভাড়া 240 টাকা এবং সময় লাগবে 3 ঘন্টা 43 মিনিট। দুবরাজপুর নেমে আপনাকে ধরতে হবে একটি টোটো। এই যে ভাইরা বসে আছে টোটোতে, ভাই এই মামা ভাগ্নে পাহাড়ে যদি কেউ আসতে চায় দুবরাজপুর স্টেশন থেকে এই মামা ভাগ্নে পাহাড়, এখন থেকে 20 টাকা। 20 টাকা এক একজনের। কত সময় লাগবে? 15-20 মিনিট লাগবে। আপনারা মামা ভাগ্নে পাহাড়ে যদি আসতে চান তাহলে দুবরাজপুর স্টেশনে নামবেন, নেমে এরকম টোটো ধরে একবারে ডাইরেক্ট এখানে চলে আসবেন। মামা ভাগ্নে পাহাড়ের মূল এন্ট্রি গেট। মামা ভাগ্নে পাহাড়ে প্রবেশ করার প্রথমেই পড়ছে এই যে দেখুন তিলেশ্বর মহাদেব বা তিলকেশ্বর মহাদেব। এই মন্দিরটা কিন্তু অনেকটা উঁচু, বেশ উঁচু। এখানে মহাদেব আছেন। আসলে একটা প্রাকৃতিক পাথর রয়েছে, যে পাথরটা কিন্তু তিল তিল করে বাড়ছে, মানে ধীরে ধীরে বাড়ছে। এই প্রচুর পাথর ছড়িয়ে ছিটে রয়েছে, আর এই যে পাথরগুলো রয়েছে ব্যালেন্স করে দাঁড়িয়েছে, এটা কোনো কিছু অস্বাভাবিক নয়, সবই ক্ষয় হয়েছে, আবির্ভাব হয়ে ঘটেছে। ঘটার পরে একটা পাথরের উপর আর একটা পাথর এভাবে দাঁড়িয়ে থাকতেই পারে। এই যে মামা ভাগ্নে পাহাড়, এটা কিন্তু ছোটনাগপুরেরই একটা অংশ। এই পাথরটার দিকে আরও ভালো করুন, একে বলা হয় ব্যালেন্সিং রক। এই জায়গাটাও বেশ সুন্দর, এখানে আপনি উঠলে এই ভিউটা ভালো পাবেন। এই পাথরটা তো দারুণ দাঁড়িয়ে আছে, একদম ব্যালেন্স করে, এই যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এইখান থেকে বেশ খানিকটা ট্রেক করে আপনাকে যেতে হবে। ট্রেক মানে একেবারেই সমতল। এখন এসে পৌঁছালাম মামা ভাগ্নে পাহাড়ের পাহাড়ীশ্বরী মা এখানে আছেন। আচ্ছা, এরকম ছোট ছোট বাঘের গুহা অনেক ছিল, তার মধ্যে এই একটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে একসময় হয়তো বাঘ থাকতো। এটা থেকে এই দিকে এগোতে হবে, এই দিকে এগিয়ে আপনাকে মামা ভাগ্নে পাহাড়ের কাছে যেতে হবে। এই হচ্ছে রুট, সবুজ বনানীর বুক চিরে মামা ভাগ্নে পাহাড় দেখতে এখন আমি চলেছি। এই যে অনেকেই বলছেন এখানে কি করে কোথাও আশপাশে পাহাড় নেই, হঠাৎ করে এখানে পাহাড় এলো এবং প্রচুর শিলাখণ্ড চারিদিকে, কি করে এলো, কোথার থেকে এলো? কোনো অলৌকিক কোনো বিষয় নেই। ঘটনা হচ্ছে যে যেহেতু ছোটনাগপুর মালভূমির একটি অংশ এটা, এখানে দীর্ঘকাল ধরে ক্ষয়কার্য চলেছে, তার ফলে এই যে পাথরগুলো রয়েছে এগুলো কিন্তু একসময় এরকম ছেটানো ছিল না, ঠিক আছে? এইগুলো ক্ষয় হয়ে এরকম টর্ক তৈরি হয়েছে, মানে ছোট ছোট টিলার মতো পাহাড়, সেটাই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। এখানে আমার দুটো রাস্তা দেখছি, এইদিকে একটা রয়েছে, আবার একটা এইদিকে দেখছি। আর এমন অবস্থা একটা লোক অত নেই যে যাকে জিজ্ঞাসা করবো কোন দিকে যেতে হবে। সত্যি মামা ভাগ্নে পাহাড়টা কিন্তু আমার দারুণ লাগছে, দারুণ। গ্রাম এটা? ও, এর মধ্যে গ্রাম আছে। এই গ্রামের নাম কি দাদা? দুবরাজপুর পাহাড়েশ্বর। চলে এসছি আমরা মামা এবং ভাগ্নে দুই পাহাড়ের কাছে।
এই বাঁ দিকেরটা মামা আর ডান দিকেরটা ভাগনা, মামা ভাগনা। আমি পাহাড়টা দেখাই তার আগে পার্শ্ববর্তী অঞ্চল দেখাই। এবার কে শুয়ে আছে রে, কিরে? ও অপরূপ সুন্দর গো। হ্যাঁ, এইটা হচ্ছে দুবরাজপুর শহর। একেবারে শহরের উপকণ্ঠেই রয়েছে এই মামা এবং ভাগ্নে, মামা ভাগ্নে পাহাড়। এই রয়েছে মামা। মামা ভাগ্নে পাহাড়ের গল্প শুনবে? হ্যাঁ, এটা ময়কার ময়কার মামা লেখা আছে। আচ্ছা, মামা লেখা আছে। হ্যাঁ, এটা ভয়কার গয়দন্ত নায়কার ভাগ্নে লেখা আছে। কোন পাথরটা বড়? মামার থেকে ভাগ্নে বড়। হ্যাঁ, মামার থেকে ভাগ্নে বড়। ভালো করে লক্ষ্য করুন, এই যে দুটো, এইখানে এই একটু ছোট পাথর এবং এইদিকে এই একটা পাথর, এর উপরেই কিন্তু ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে। এই 4 আঙুল জায়গাতে এই ভাগ্নেটা দাঁড়িয়ে আছে। এইটুকু সাপোর্টে, এইটুকু সব ফাটটা আছে আবার। মাঝে এইটুকু পাথর। এই ভাগ্নেটা দেখলে তো গা শিরশির করবে। এই একটু পাথর আছে, এই দুই পাথরের উপরে ব্যালেন্স করে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এই পাহাড়টি। এটা হচ্ছে ভাগ্নে। আর মামারও তাই, মামাও কিন্তু এইখানে একটুখানি ব্যালেন্সের উপরে রয়েছে, নিচটা ফাঁকা রয়েছে। এইটা হচ্ছে জনিপিটের, মানে এটা কিন্তু ন্যাচারালভাবেই তৈরি। এই যে এখানে কামাক্কা মায়ের সঙ্গে এটা কিন্তু অনেকটা মিল আছে, তাই এখানকার মানুষজন মনে করছেন একদমই ন্যাচারাল জনি এটি। এই পাহাড়গুলো, এই পাথরগুলো দেখছেন না? হ্যাঁ, অনেক পাথর আছে, জীবিত আছে সব। আচ্ছা, জীবিত এগুলো বলছেন? আচ্ছা, কেন বলছেন জীবিত? এটা গুয়াহাটি আসামে যে জনিপিটটা ছিল, হ্যাঁ আছে। গুয়াহাটি আসামে একটা বাবা ছিল, হুম, বাবাটার নাম ছিল কালা পাহাড়। কালা পাহাড়। এই কালা পাহাড় একদিন বলেছিল কামাখ্যা মাকে, যে মা, এই যে জনিপিটটা ফটো তুললি, তাহলে আমার তো কাম জাগছে। হুম কালা পাহাড় বললো, একদিন আমি তোমার সঙ্গে সঙ্গম করতে চাই স্যার। হুম সঙ্গম করতে যাই কালা পাহাড় বললো, এক কাজ কর, তাহলে কামাখ্যার ওই উঁচু পাহাড়ে সিঁড়ি বেঁধে দিতে পারবি? স্বর্গে সিঁড়ি বেঁধে দিয়েছিল স্যার, হুম কিন্তু সকালে নকল সূর্য দিয়ে বললো, এই যে কালা পাহাড়, সূর্য উঠে গেছিল, হুম এইবার তোমার সিঁড়ি বাঁধা গেল না, আর দুটো বাকি রয়েছে। এবার কালা পাহাড় তোমার শাস্তি সাজা হবেই। কি শাস্তি সাজা? এই দেখো, এই পা আছে, কিন্তু পা আছে, পা আছে। এই যে এক পা দিয়ে আচ্ছা। এমনি করে দাঁড়িয়ে বলছে, এক পা দিয়ে জেল খাটতে হবে। আচ্ছা, পুরো রাজবাড়ি দেখতে পেয়েছেন কোনদিন? হেতমপাড় রাজবাড়ি এখান থেকে দেখা যায় না? একদম চোরাগালা দেখা যাবে। এই যে এইটা হেতমপাড় রাজবাড়ি, এইটা না? ও, হেতমপাড় রাজবাড়ি দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে এই যে কি K+B A+B, এগুলো কি? হোয়াট ইজ দিস? প্রেম এমন জায়গা জেগেছে যে এই পাথরের উপরে নাম যেখানে সেখানে। পর্যটন ক্ষেত্রগুলো এইভাবেই আমরাই শেষ করে ফেলছি। মানে সাধারণ মানুষ আসবেন আর তাদের প্রেম ভালোবাসার যে নিশান পাথরে লিখে রাখবেন। পাথরে লিখলে কোনোদিনও প্রেম থাকে নাকি? হৃদয়ে লিখতে হবে। সেটা না করে পাথর পর্যটন ক্ষেত্রগুলোকে এইভাবে নোংরা করা হচ্ছে। তো এটা প্রশাসন দৃষ্টি দিলে আমি বলবো যে ইমিডিয়েটলি এর উপরে ব্যবস্থা নিতে। আচ্ছা, মামা ভাগ্নে পাহাড়ের কাছে এই গুহাটা রয়েছে, এটাকে বলা হয় বাঘের গুহা। এই যে গুহাটা দেখাই, একটু নিচু হয়ে ঢুকতে হবে। এখানে এখন মানুষ থাকে, কিন্তু একটা সময় হয়তো এখানে বাঘ থাকতো। এই বুড়ো পাথর, ও বাবা, এটা কি? উপরে উঠতে হবে। লক্ষ্য করুন, ওই যে তাল গাছটা আছে, ওই তাল গাছের গোড়ায় রয়েছে মামা ভাগ্নে পাহাড়। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি, চারি সাইডটা দেখুন, এই যে বোল্ডার পাথরগুলো রয়েছে এবং ফুল রয়েছে দেখুন, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার গাছের সারি। চারিদিকটা সত্যি অসম্ভব সুন্দর। একটা দিন কেটে যাবে আপনাদের এখানে। এই পাথরের উপর দিয়ে আমি এসছিলাম, দেখুন, এই যে ভয়ানক বিপদ সংকুল এক পাথর। আচ্ছা, এইখানে আবার নামবো, নেমে এইদিকে যাব। এভাবেই জীবন কাটবে আর কি, ঘুরতে ঘুরতেই চলে যাবে লাইফ। বিপদ সংকুল জায়গা। এবার আরো একটু উপরে উঠবো এই পাথর বেয়ে, এই বড় পাথর দুটোর কাছে যাব। এই বাবা, সব পাথরগুলোই এইভাবে ব্যালেন্সের মতো রয়েছে। ওই দেখুন কত মানুষ আসছে এখন।
ও বাবা, ওইখানে তো বিপদ সংকুল বেশ। এইখানে এই যে দুটো বড় বড় পাথর আছে, এই দুটো পাথরও কিন্তু বেশ ভালো। এই পাথরগুলোর আকৃতি দেখেছেন, গোলাকার। কেন গোলাকার? কারণ এগুলো হচ্ছে গ্রানাইট পাথর। গ্রানাইট পাথর যখন ক্ষয় হয় আবহবিকারের ফলে, ওয়েদারিং যাকে বলে, আবহবিকারের ফলে বাইরেটা ক্ষয় হতে হতে ও ধীরে ধীরে ওই গোলাকার আকার নেয়। তো এইরকমই একটা ক্ষয়জাত পাহাড় এই মামাভাগ্নে পাহাড়। এই পাথর দুটো মা ভাগ্নের নাম পেল না, কিন্তু পেল গিয়ে কে? এই দিকে এই মা ভাগ্নে দাঁড়িয়ে আছে। আচ্ছা, শুধু কিন্তু এখানেই শেষ নয়, এর সঙ্গে পৌরাণিক কাহিনীও যুক্ত রয়েছে। শোনা যায় যখন রামায়ণে রাম সেতু নির্মাণ করা হচ্ছিল, তখন হিমালয় থেকে রথে করে পাথর নিয়ে যাওয়া হচ্ছিল রাম সেতু নির্মাণের জন্য। সেই সময় রথ থেকে নাকি কয়েকটা পাথরের টুকরো এখানে পড়ে যায়, আর তার থেকেই এই মামাভাগ্নে পাহাড় সহ অন্যান্য এই যে এত পাথরের টিলা রয়েছে, এগুলো নাকি সেই রথ থেকে পড়েই এখানে এখনও অবধি রয়েছে। তো এরকম পৌরাণিক কাহিনীও রয়েছে, কিন্তু আমি ভৌগোলিক ভাষায় ব্যাখ্যাটা দিয়ে দিলাম। তো আবার আমরা চলে এলাম বেস পয়েন্টে। আর এখানে একটা পার্কও আছে, 10 টাকা টিকিটে আপনি ঢুকতে পারবেন। এই যে শিবজির মূর্তি, এখানে অনেক বড় পার্ক আছে, ঘুরে দেখতে পারেন আপনারা। এই দুবরাজপুরে রয়েছে প্রচুর হোটেল, আমি আর ওগুলো অত ভাব ঘুরে ঘুরে আমি দেখাতে পারলাম না। এখানে আসলে এখানে সারা বছর যে প্রচণ্ড ভিড় থাকে তা নয়, ফাঁকা থাকে, আপনি আসলেই কিন্তু হোটেল পাবেন। আর খাওয়ার হোটেলও প্রচুর রয়েছে, তাই থাকা এবং খাওয়া দুটোই এখানে খুব সস্তায় হয়ে যাবে। আর এইটা দেখলেন, এইটা দেখার পরে পরের দিন আপনি এখান থেকে, কিংবা দিনের দিন আপনি চলে গেলেন বক্রেশ্বর। তো বক্রেশ্বর যাচ্ছি, একদম রাস্তায় আছি এখন। দুবরাজপুর হয়ে যেতে হবে, দুবরাজপুর থেকে 10 কিলোমিটার দূরে। এবার ব্যাপার হচ্ছে আপনি দুবরাজপুর স্টেশনে নেমে এই রোড ধরে কোনো টোটো অটো বুক করে চলে যেতে পারবেন। আমরা চলে এসেছি বক্রেশ্বর। এই ঢুকে গেলাম বক্রেশ্বর মন্দিরে। 51 ফিটের এক পিঠে এই যে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আর আমি বাইক পার্ক করলাম এখানে। বাইকের জন্য 10 টাকা, হেলমেটের 5 টাকা, আর ভেতরে ঢোকার জন্য 5 টাকা। কটা কুণ্ডু আছে মহারাজ মোট এখানে? হ্যাঁ, 7টা গরম জলের কুণ্ড আছে, আচ্ছা। আর একটা ঠান্ডা জলের কুণ্ড আছে। তাহলে মোট কটা হলো? 8টা। কিন্তু আমি তো শুনেছি 9টা। না, সব স্নান হচ্ছে এখানে। ক্লক রুমও রয়েছে, মানে জামা কাপড় চেঞ্জ করার জায়গাও আছে, মহিলা পুরুষ আলাদা আছে। এই স্নানের ঘাট এইদিকে, ডান দিকে মহিলা আর বাঁ দিকে পুরুষ। এই স্নান ঘাট। তো এর টেম্পারেচার কিন্তু অনেক বেশি। আচ্ছা, এই জল আসছে কোথার থেকে? অনেকেই বোঝেন না আপনারা কোথা থেকে আসছে। দেখুন, এগুলোর আসলে কিছুটা ওই জিওলজিক্যাল বা ভৌগোলিক ব্যাখ্যা রয়েছে, যে কোনো ভাঁজের মধ্যে যদি জল অনেক সময় আটকে যায় আর সেই জলের চাপ অনেক বেশি হয়, কোনো ফাটল বা কোনো জায়গা যদি পায়, জল সেখান থেকে উপরে বেরিয়ে আসে। যেহেতু মাটির অনেক নিচ থেকে জলটা আসে, তাই জলের উষ্ণতা অনেক বেশি থাকে। একে বলা হয় উষ্ণ প্রস্রবণ, হট স্প্রিং। বেশ গরম জল, এর মধ্যে মিশে আছে কিন্তু অনেক খনিজ পদার্থ, এবং এই জলের টেম্পারেচার সম্ভবত যা ধরে মনে হলো 50 ডিগ্রির আশপাশে আছে। যেহেতু অনেক খনিজ পদার্থ থাকে, তাই জলে স্নান করলে কিন্তু চর্মরোগ সহ আরও কিছু রোগের উপশম হয় শুনেছি। এই যে জলটা পড়ছে, এই যে। আচ্ছা, এদিকে আরও একটা কুণ্ড রয়েছে, এই যে পুরো ধোয়া উঠছে। এর টেম্পারেচার মনে হচ্ছে অনেক বেশি। এর টেম্পারেচার কত হবে? 50 ডিগ্রি। এই দেখুন কিভাবে ধোয়া উঠছে। মন্দিরে যাইবার রাস্তা এইখানেও ছোট ছোট, উড়ে বাবা জল ফুটছে দেখুন, মানে একেবারে মনে হচ্ছে উনুনে ভাত বসানো হয়েছে। এখানে চাল দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। উষ্ণ প্রস্রবণ, মাটির অনেক নিচ থেকে এই জলটা উঠে আসে। তবে এই সমস্ত কুণ্ডুতে আপনি স্নান করতে পারবেন না, কারণ এর টেম্পারেচার অনেক বেশি। হ্যাঁ, ও উড়ে বাপরে, এটা তো বিরাট ফোঁটা ফুটছে। এটা 80 ডিগ্রি তাপমাত্রা, শুনেছেন? এটা 80 ডিগ্রি টেম্পারেচারের, ভাবা যায়? আর এরই জল এনারা বিক্রি করেন 5 টাকা 10 টাকায়।
খাইলে অম্বল হজমি পেটে গ্যাসের পক্ষে ভালো। এটা খাওয়া যাবে? খাবার জল, এটা হজমের কাজ করে। তারপর বাড়িতে আপনি পুজো করতে পারবেন, বাড়িতে ছিটাতে পারবেন। বলছেন জলটা নষ্ট হবে না, আপনি যতদিন ইচ্ছা বাড়িতে রাখতে পারবেন। সতীপীঠের অন্যতম একটি পীঠ বক্রেশ্বর সতীপীঠ। এখানে অনেক দোকানপাট রয়েছে, কেনাকাটা করতে পারেন আপনারা। মন্দিরে ঢোকার আগেও একটা কুণ্ড আমি দেখতে পাচ্ছি। এখানে শোনা যায় মায়ের গুরুর মাঝের অংশ পড়েছিল। 51 পীঠের মধ্যে 5টা পীঠ রয়েছে কিন্তু এই বীরভূমে, তার মধ্যে আমি আজকে ঢুকছি বক্রেশ্বরে। এখানে মা সতীপীঠ মা মহিষ মর্দিনী এই রূপে পূজিত হন। নমো সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভে গৌরী নারায়ণী নমস্তে। নমো শ্রী 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 বিনাশান শক্তি রূপে সনাতনী গুণার্ষে গুণময়ী নারায়ণী নমস্তে। মাতার এই মন্দিরের পাশে রয়েছে শিব মন্দির, আর আমি দেখছি এখানেও একটা কুণ্ড রয়েছে এবং এখানকার জলও ফুটছে। দেখুন এরকম বিভিন্ন জায়গায় এই কুণ্ডগুলো অবস্থিত। এখানে রয়েছে এইটার জল কিন্তু যেটাই স্নান করছেন সবাই, তার থেকে এই জলের উষ্ণতা একটু কম। পুজোর পাশে এরকম দোকান রয়েছে, যে সকালে এই দেখুন কি ভেজেছে। এখন বক্রেশ্বরে একটা হোটেল থেকে খেয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমিষ নিরামিষ দুটোই পাওয়া যাবে। যা বুঝলাম আর কি, এখানে এসে এখানে কিছু হোটেলও আছে। আপনি যদি শুধু বক্রেশ্বর থাকতে চান, মন্দিরের বাইরে অনেক হোটেল আছে, খাওয়া দাওয়ার হোটেলও আছে। সুতরাং থাকা খাওয়া এবং এই ঘুরে দেখার মাধ্যমে আপনি একটা দিন এই বক্রেশ্বরে কাটাতে পারেন।